কথাটা আবার শুনেন এডিটর সাহেব, শুনান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ আদালতে দায় স্বীকার করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার মোহাম্মদ ফয়সাল আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 3 দিনের রিমান্ড শেষে তারা জবানবন্দি দিতে সম্মত হন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম তা রেকর্ড করেন। ওসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এই রায় দেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের মৃত্যুদণ্ডের আদেশ দেয় খুশি জুলাই গণ অভ্যুত্থানের স্বজন হারানো পরিবারের সদস্যরা। রায় কার্যকরের দাবি জানান তারা। হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হয়, কিভাবে ইনসাফের জন্য দাঁড়াতে হয়। ইনসাফের উপর ভিত্তি করে আজ এখানে সারা বাংলার মানুষ দাঁড়িয়েছে। বাংলাদেশের 8টি বিভাগীয় অঞ্চলে প্রত্যেকে দাঁড়িয়ে গেছে হাদি ভাইয়ের বিচারের জন্য, এবং হাদি ভাইয়ের বিচার না নেওয়া পর্যন্ত, হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ইনশাআল্লাহ ছাড়বো না। এই বাংলার মাটিতে হাদি ভাইয়ের মতো মানুষের যে হত্যার বিচার যদি না হয়, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এই বাংলার জাতির জন্য দুর্ভাগ্য। আমাদের মূল দাবি হচ্ছে যে হাদি ভাইয়ের হত্যাকারী যে তার শাস্তি নিশ্চিত করা। অ্যারেস্ট করতে হবে। ওনারা তো বলতেই আছে এটা সেটা কত কিছু অ্যারেস্ট তো করতে পারতেছ না। আগামী 3 দিনের মধ্যে এর চার্জশিট দেখতে চাই। যতদিন পর্যন্ত এই বিচার না হবে ততদিন আমরা রাজপথে থাকবো। হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হয়, কিভাবে ইনসাফের জন্য। হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইউনূস সরকার 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না, লিখে রাখতে পারবে। বর্ষা বিপ্লবকে কোনোভাবে মেনে নিতে পারেনি কায়েমি গোষ্ঠী। আর এক দল আছে বর্ষা বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চায় না, বলে এটা অভ্যুত্থান। এটা অভ্যুত্থান নাকি বিপ্লব খুব নির্দোষ বিতর্ক বলে মনে হয় না, কিন্তু এখানে লুকায় আছে হাদির গুলি খাওয়ার নিশানা। আসেন সেটা বুঝে দেখি। এক শ্রেণীর জাউরা আছে, দেখবেন বলবে এসে আমি সহ কয়েকজন নাকি দেশটারে অস্থির করে রাখছি। বিপ্লবের পরে কোনো দেশ সুস্থির হয় না, কখনো হয় না। বিপ্লবের ইতিহাসে এটা নাই। সুস্থির করার জন্য বিপ্লবী সরকার লাগে। অভ্যুত্থান আর বিপ্লব এক জিনিস না। আমি যদি বাঘরে বিলাই ভেবে ম্যানেজ করি তাহলে বাঘ বাঁচবে নাকি বিলাইয়ের সার্ভিস আদর পাবো আমি? কোনোটাই তো হবে না। এই বিপ্লব না অভ্যুত্থান, এই জিনিসটা বুঝার ভুলের এই খেসারত জাতিকে দশকের পর দশক দিতে হবে। আমি বলে দিলাম, আমি পরিষ্কার করে বুঝাই বলি কেন অভ্যুত্থানের পরে দেশ দ্রুত স্বাভাবিক হয়, আর কেন বিপ্লবের পরে দেশ দীর্ঘদিন অস্থির থাকে, এবং কেন বিপ্লবের সঙ্গেই প্রতি বিপ্লব জন্ম নেয় কিন্তু অভ্যুত্থানের পরে প্রতি বিপ্লব জন্ম নেয় না। আসেন সেই জিনিসটা বুঝে দেখি। অভ্যুত্থান মানে কি? অভ্যুত্থান মানে ক্ষমতার হস্তান্তর, রাষ্ট্রের রূপান্তর না। ক্ষমতা এক হাত থেকে আর এক হাতে যাবে, রাষ্ট্র বদলাবে না। অভ্যুত্থানে বদলায় কে শাসন করবে, কিন্তু বদলায় না রাষ্ট্রের কাঠামো, আইন, আদালত, ব্যুরোক্রেসি, সেনাবাহিনী, তার কর ব্যবস্থা, আন্তর্জাতিক চুক্তি। এই জন্যই আমরা ভারতের সাথে হাসিনা কর চুক্তি বাতিল করতে পারি নাই। এই কারণে অভ্যুত্থানের পরদিন ব্যাংক খুলে যায়, অফিস চলে, পাসপোর্ট ইস্যু হয়, কোর্ট বসে, বিদ্যুৎ আসে, রাষ্ট্র কাজ করে। কারণ রাষ্ট্র তখনও জীবিত থাকে, শুধু চালক বদলায়। আর 2024 বর্ষা বিপ্লবে কি হয়েছে এটা চিন্তা করে দেখেন। থানা ফাঁকা হয়ে গেছে, পুলিশ নাই, পালায় গেছে। আদালত ফাঁকা হয়ে গেছে, বিচারপতিরা পালায় গেছে, প্রধান বিচারপতি সহ। হয় নাই? বিপ্লব মানে কি? বিপ্লব মানে শুধু শাসক বদল না। বিপ্লব মানে কে শাসন করবে, কেন শাসন করবে, কিভাবে শাসন করবে, কোন আইনে, কোন নৈতিকতায়, সব প্রশ্ন নতুন করে তোলে, নতুন করে ফয়সালা হয়। হান্না আরেন্ট বলছিলেন যে ইংরেজিতে লিখেছে, ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে, তাই না? আমি বাংলা কইরা বলি, বিপ্লব মানে নতুন কর্তৃত্ব তৈরি করা, নতুন কর্তৃত্বকে প্রতিষ্ঠা করা। বিপ্লব মানে পুরনো বৈধতা ধ্বংস, নতুন বৈধতাকে আনা। নতুন বৈধতাকে আনতে হয় বিপ্লবী সরকার দিয়া। সে বিপ্লবী সরকার যদি আপনি না করেন, আপনার বৈধতা, আপনার কন্ট্রোল, আপনার নিয়ন্ত্রণ, আপনার অথরিটি দাঁড়ায় না। প্রফেসর ইউনূসের অথরিটি দাঁড়ায়নি, এই জন্যই দাঁড়ায়নি। কেন হয় প্রতি বিপ্লব হয় বিপ্লবের পরে? কারণ বিপ্লব কাউকে না কাউকে বলে তোমার দর্শন ভুল, তোমার আদর্শ ভুল, তোমার বিশ্বাস ভুল, তোমার সম্পত্তি অবৈধ, তুমি দেশের শত্রু, তুমি জনগণের শত্রু। তাই যখন কেউ সব হারায় তখন সে লড়াই করে। অভ্যুত্থানে কেউ সব হারায় না, বিপ্লবে অনেকে সব হারায়। বিপ্লবে আওয়ামী লীগের সব হারানোর কথা ছিল, ভারতের সব হারানোর কথা ছিল, হারায় নাই, সব রক্ষা করা হয়েছে। তাই প্রতি বিপ্লব জন্মায় বিপ্লবের গর্ভেই। বিপ্লবী সরকারের দরকার পড়ে প্রতি বিপ্লব থেকে বিপ্লবকে রক্ষা করার জন্য। ইতিহাসে দেখেন, ইতিহাস কি বলে? শ্রীলঙ্কা তো প্রেসিডেন্ট পাঁচের দখল করে ফেলছিল না জনতা, ওইটা অভ্যুত্থান ছিল। দেশটা সুস্থির হইতে সময় লাগেনি। নেপালও কি হয়েছে? তাই হয়েছে না? নেপাল সুস্থির হয়ে গেছে না? সময় লাগেনি, কারণ ওইটা অভ্যুত্থান ছিল। বাংলাদেশ সুস্থির হচ্ছে না কেন? কারণ আমরা সেই গুরুত্বপূর্ণ সত্যটা এড়াই গেছি যে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, এবং বিপ্লবের পরে অস্থিরতা থাকে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই অস্থিরতা কতদিন থাকবে সেটা নির্ভর করে একটাই বিষয়ের উপরে, নতুন সরকার কতটা পূর্ণাঙ্গভাবে বিপ্লবী। আমরা সেটাকেই বলছিলাম বিপ্লবী সরকার। ইতিহাসে যেই সরকার বিপ্লবের ম্যান্ডেট নিয়ে
বিপ্লবী কর্মসূচি নিয়ে স্পষ্টভাবে পুরানো রাষ্ট্র ভেঙে নতুন রাষ্ট্র করে, সেখানে অস্থিরতা তুলনামূলকভাবে কম সময়ে দূর হয়ে যায়, কারণ সেখানে থাকে ক্ষমতা স্পষ্ট কেন্দ্র, আদর্শিক এবং রাজনৈতিক পরিচ্ছন্নতা। আর এখানে না ঘরকা না ঘাটকা, বলে রাষ্ট্র সংস্কার করব, আর সব পুরানো কিছু সবকিছু রেখে দিছে। রাশিয়ায় 1917 সালে বিপ্লব হয়েছে, অস্থিরতা ছিল কিন্তু দ্রুত নিষ্পত্তি করে ফেলছিল বলশেভিকরা। অস্থিরতা দীর্ঘ হয়নি, যুদ্ধ ছিল কিন্তু দ্বিধা ছিল না। চীনেও কমিউনিস্ট সরকার পুরনো রাষ্ট্রের সঙ্গে আপোষ না করে নতুন রাষ্ট্র গড়ে তোলে। এইটাই বিপ্লবী চরিত্র, দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা এনে দেয়। ভিয়েতনামে একই কথা, কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয় বিপ্লবী শক্তিকে। অন্যদিকে সরকার যেখানে না ঘরকা না ঘটকা, আধা বিপ্লবী পুরানা এলিট আর নতুন শক্তির মধ্যে দোদুল্যমান, সেখানে অস্থিরতা লম্বা হয়। তাই হয়েছে প্রফেসর ইউনূসের সরকারে, পুরনো এলিট আর নতুন শক্তির একটা কোয়ালিশন হয়েছে। ফ্রান্সে বিপ্লব হয়েছে 1789 সালে, এরপরে দশক ধরে অস্থিরতা চলছে। মূল কারণ ছিল বিপ্লবের প্রশ্নে স্পষ্ট সিদ্ধান্তের অভাব। অর্থাৎ সমস্যাটা বিপ্লব না, সমস্যাটা হইল অসম্পূর্ণ বিপ্লব, বিপ্লবের পরে কর্তৃত্ব প্রতিষ্ঠা না করা। প্রফেসর ইউনূস কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই, আমাদের অনেক সাপোর্ট সত্ত্বেও। যত বেশি বিপ্লবী সরকার হয় তত দ্রুত ক্ষমতার প্রশ্ন মীমাংসিত হয়, তত দ্রুত দেশ স্থিতিশীল হয়। বিপ্লবকে যে থামায় দেয় যায় সরকার, অস্থিরতা তার পিছু ছাড়ে না, প্রফেসর ইউনূসেরও পিছু ছাড়বে না। কিন্তু বিপ্লব যে সম্পূর্ণ করে, স্থিতিশীলতার তার অনিবার্য ফল। আজকের অস্থিরতা, অরাজকতা সবকিছুর দায় ওই ছাত্রদের, যারা প্রফেসর ইউনূসের সরকার বানাইছে। প্রফেসর ইউনূসের পেছনে ছাত্রদের ছবিটা দেখান, কারা কারা আছে। এই সব কয়টার দায়িত্ব এটা, এরাই প্রফেসর ইউনূসের সরকার বানাইছে। এই দায় নিতে হবে, ছাত্রদেরকে নিতে হবে, ওয়াকারকে নিতে হবে, রাজনৈতিক দলকে নিতে হবে, আসিফ নজরুলকে নিতে হবে, যারা এই সরকার গঠন করছে, সবার এটা দায়। এখন শেষ প্রশ্ন, কেন হাদি গুলি খায় অন্য কেউ না? এর কারণ হাদি শুধু জুলাই বিপ্লবী না, হাদি একজন আপাদ মস্তক ভারতীয় আগ্রাসন বিরোধী। ভারতীয় আগ্রাসন বিরোধী হয়ে বাংলাদেশে বাইসা থাকাটা মুশকিল। প্রেসিডেন্ট হইলেও বাইসা থাকা যায় না। জিয়ারে মরতে হয়েছে না, ইলিয়াস আলীকে মরতে হয়েছে না, সালাউদ্দিন কাদের চৌধুরীকে মরতে হয়েছে না, জামাত নেতাদেরকে মরতে হয়েছে না, আবরারকে মরতে হয়েছে না, হাদিকে নিয়ে কম কুৎসা রটনা করা হয়েছে। দেখেন এই মালটাকে চিনতে পারেন কিনা দেখেন। জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না? এই গণ অভ্যুত্থানের সময়ে, গণ অভ্যুত্থানের পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না। বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি। বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল, তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি। তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে, লড়াই করেছে। শুনিছেন এই বাটপারকে বিএনপি কোলে তুলে রাখে। বিএনপি যা যা করতে পারে না, বলতে পারে না, এই বাটপারকে দিয়ে করায় আর বলায়। এটা বিএনপির মাস্তান, এটা বিএনপির ভার্চুয়াল মাস্তান। হাদিকে নাকি সে মাঠে দেখে নাই। ওই বর্ষা বিপ্লবের হেডমাস্টার, ওর কাছে রোল কল করে বর্ষা বিপ্লবের স্টেক নিতে হবে। ওরে কিছু বললে বিএনপির বুদ্ধিজীবী ডাক্তার জাহেদ পর্যন্ত সেট করে ওঠে, কাইন্ডা শেষ হয়ে যায়। এই এপিসোড যখন রিলিজ হবে তখন হাদির ঠিক কি অবস্থা থাকবে আমি জানি না। এখনো পর্যন্ত হাদি ভালো আছে। হাদির কথায় আপনারা বারে বারে মৃত্যুর কথা আসতো, শহীদ মৃত্যুর কথা আসতো। আমরা তার এইরকম একটা কথা শুনেই এপিসোডটা শেষ করব। কিন্তু একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে যেতে চাই, জুলাই বিপ্লবকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নাই। প্রফেসর ইউনূস বিপ্লবকে লক্ষ্যভ্রষ্ট করেছে, আমরা আবার সেই বিপ্লবকে সম্পন্ন করব, বিজয় করব, প্রয়োজনে আবার এক নদী রক্ত পাড়ি দেবো, কিন্তু বিজয় নিয়েই ঘরে ফিরবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, তো এই যে ছেলে মেয়েগুলো, মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিছে, 3 মাস ওর বয়স। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিট কোলে নিতে পারি নাই। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। আব্বার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটা দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে, আল্লাহ যদি আমার রহম করে, তাহলে আমার ছেলে, আমার পরিবার, আমার ভাই বোন, আমার ইনকিলাব মঞ্চের ভাই বোনগুলো, এগুলো আল্লাহ দেখবে যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে। সুতরাং